শুরু হয়ে গেছে আমাদের এনটিপিসি সিবিটি 1-এর জিকে ম্যারাথন ক্লাস। 3টি ক্লাস অলরেডি হয়ে গেছে, এটা ক্লাস 4। যারা নতুন আছো চ্যানেলে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, আর যারা পুরানো আছো এবং নতুন সবাইকেই বলছি ভিডিওগুলো শেয়ার করে দেবে বন্ধুদের মধ্যে। চলো শুরু করি আমাদের জিকে ম্যারাথন ক্লাস 4-এর প্রথম প্রশ্ন। ইসরো লঞ্চ ইন্ডিয়াস ফার্স্ট লুনার প্রোব মিশন ইন October 2008. Who was the chairman of ISRO at that time? আচ্ছা, যখন 2008 সালে ইসরোর প্রথম চন্দ্রযান শুরু করছে সেই সময় যিনি ইসরোর চেয়ারম্যান ছিলেন তার নাম হচ্ছে জি মাধবন নায়ার। অপশান ডি, জি মাধবন নায়ার। ওকে, জি মাধবন নায়ার। যখন আমরা ইসরো সম্পর্কে পড়ছি, ইসরোর কী বা সেই সম্পর্কে আমরা আগেই পড়ে নিয়েছি। আগের ক্লাসগুলোতে যখন ফলো করবে দেখবে এখানে ইসরো সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করেছি। এখন ইসরো থেকে আরও কয়েকটি ইম্পর্টেন্ট জিনিস যেমন আছে, তার সঙ্গে এই মিশন লুনার মিশন নিয়ে বেশ কিছু প্রশ্ন আসতে পারে। সেইটা নিয়ে কয়েকটা কথা বলে দিই, যেটা তোমাদের পরবর্তীকালে কোনো প্রশ্ন আসলে তোমরা সুবিধা পেতে পারো। যেমন ধরো, এই যে লুনার প্রোব মিশন এটা চালু হয়েছিল 2008 সালে, এইটা কোথা থেকে উত্থাপন করা হয়েছিল? জায়গাটির নাম হচ্ছে সতীশ ধাওয়ান স্পেস রিসার্চ সেন্টার। সতীশ ধাওয়ান স্পেস সেন্টার। ওকে, 2 নম্বর গুরুত্বপূর্ণ, এই যে মিশনটা হয়েছিল এটা কোন ভেহিকেলসের সাহায্যে পাঠানো হয়েছিল? কোন যানের সাহায্যে, কোন মহাকাশ যানে ব্যবহার করা হয়েছিল? সেটি হলো পিএসএলভি C11। পিএসএলভি C11 পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল। পিএসএলভির ফুল ফর্ম পরীক্ষায় আসতে পারে। পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল C11। এতে করে চন্দ্রযানে 1, এটা এই যে লুনার প্রোব মিশন 2008-এ শুরু হয়েছিল, এটা অ্যাকচুয়ালি হচ্ছে কি না, এটা অ্যাকচুয়ালি হচ্ছে চন্দ্রযান 1। ওকে, এটা হচ্ছে চন্দ্রযান 1 বা চন্দ্রযান 1 মিশন। ঠিক আছে, এরপর চন্দ্রযান 2 পাঠানো হয়েছিল। চন্দ্রযান 2 যেটা পাঠানো হয়েছিল 2019 সালে। 2019 সালে এই সময় 2019 সালে যিনি চেয়ারম্যান ছিলেন তার নাম হচ্ছে কে শিবন। ক্লিয়ার? এরপর চন্দ্রযান 3 এটা কবে হচ্ছে? এটা রিসেন্ট 2023 সালে হয়েছে। 2023 সালে এই সময় কে চেয়ারম্যান ছিলেন? তার নাম হচ্ছে এস সোমনাথ। ক্লিয়ার? তাহলে এখান থেকে 3টে প্রশ্ন কিন্তু আসতে পারে। চন্দ্রযান 1 যেমন প্রশ্ন এসেছিল এক সময়, চন্দ্রযান 2 সম্পর্কে আসতে পারে, চন্দ্রযান 3 সম্পর্কেও আসতে পারে। তাহলে সেটা মনে রাখবে, চন্দ্রযান 2 2019 সালে কে শিবন তখনকার চেয়ারম্যান ছিলেন ইসরোর, আর পরবর্তী চন্দ্রযান 3 2023 সালে হয়েছিল, যার চেয়ারম্যান ছিলেন এস সোমনাথ। ওকে, নেক্সট প্রশ্ন। হু রোড দ্য বুক হু আই অ্যাম হিন্দু? খুব বিখ্যাত একটি বই। বইটির লেখক হলেন শশী থারুর। শশী থারুরকে আমরা প্রত্যেকেই চিনি। তিনি একজন এমপি, মেম্বার অফ পার্লামেন্ট, কেরল রাজ্য থেকে তিনি এমপি হয়েছিলেন কংগ্রেসের। তো তিনি একজন এমপি যেমন, তার সঙ্গে তিনি একজন বিখ্যাত রাইটার। তিনি বহু বই লিখেছেন, অসংখ্য বই লিখেছেন। তো তেমনই একটা বই হোয়াই আই অ্যাম হিন্দু। এখন এই যে শশী থারুরের ওপর কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ওনার বইয়ের নাম আসে পরীক্ষায়, আমাদের জানতে হয়। তো এই হিসাবে তিনি যে সমস্ত বই লিখেছেন, কয়েকটা বই আমাদের একটু জেনে রাখা দরকার বলে আমি মনে করি, যাতে তোমাদের পরবর্তীকালে পরীক্ষাতে তোমরা সুবিধা করতে পারো। যেমন ধরো একটা বই, অ্যান এরা অফ ডার্কনেস। অ্যান এরা অফ ডার্কনেস। এছাড়া আরেকটা গুরুত্বপূর্ণ বই যেটা আসে বিভিন্ন পরীক্ষা এসেছে, সেটি হলো দ্য প্যারাডক্সিয়াল পিএম বা প্রাইম মিনিস্টার। দ্য প্যারাডক্সিক্যাল পিএম। এছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ তার বই রয়েছে, দ্য গ্রেট ইন্ডিয়ান নোভেল। দ্য গ্রেট
ইন্ডিয়ান নোভেল। ওকে, এরকম। আর তার রিসেন্ট আরেকটা বই বেরিয়েছে 2024 সালে, এটা মনে রাখতে পারো কারণ এটা রিসেন্ট বই এবং সেই হিসাবে পরীক্ষা আসতে পারে। সেটা হলো দ্য ওয়ান্ডার ল্যান্ড অফ ওয়ার্ডস। দ্য ওয়ান্ডার ল্যান্ড অফ ওয়ার্ডস, এটি 2024 সালে পাবলিশড হয়েছে। সুতরাং এইটা ওনার রিসেন্ট বই, তাই এই বইটা একটু বেশি করে নজর দিও, এটাকে ভালো করে পড়ে যেও বা মুখস্থ করে যেও, আসতে পারে। চলো নেক্সট কোশ্চেন। বলছে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট সাবফিল্ড অফ ইকোনমিক জিওগ্রাফি। ইকোনমিক জিওগ্রাফির মধ্যে কোন পার্টটিকে আমরা ইকোনমিক জিওগ্রাফির মধ্যে ফেলছি না বা ইকোনমিক জিওগ্রাফি বলছি না কোন পার্টটিকে। ওকে, তো এখানে দেখো যে সমস্ত বইগুলো রয়েছে, জিওগ্রাফি অফ রিসোর্স, এখানে আমরা ইকোনমিক জিওগ্রাফির মধ্যে পড়ে, কারণ অর্থনীতির সঙ্গে একটা সম্পর্ক রয়েছে জিওগ্রাফির, রিসোর্স সম্পদ শাস্ত্র। জিওগ্রাফি অফ এগ্রিকালচার, কৃষিকাজ নিয়ে ভূগোলে আমরা বিভিন্ন চ্যাপ্টার দেখেছি। জিওগ্রাফি অফ ট্যুরিজমও একটা ভূগোলের একটা অংশ। কিন্তু পলিটিক্যাল জিওগ্রাফি এইটা কিন্তু ইকোনমিক জিওগ্রাফির কোনো অংশ নয়, এটা জিওগ্রাফির একটা পার্ট অবশ্যই, কিন্তু এর সঙ্গে ইকোনমিক জিওগ্রাফির কোনো রিলেশান পাবে না। সুতরাং উত্তর হচ্ছে আমার পলিটিক্যাল জিওগ্রাফি। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ নট ট্রু অ্যাবাউট ফিশেস। কোন স্টেটমেন্টটা মাছের সম্পর্কে ভুল? ঠিক আছে, এখানে অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার, ফিশেস হ্যাভ ডবল সার্কুলেশন। ওকে, এখানে মনে রাখা দরকার কিছু কিছু প্রাণী যাদের চ্যানেল ভালভ, যেগুলো যেমন ধরো মানুষের 4টে চেম্বার থাকে, 2টো অলিন্দ 2টো নিলয়। তো এরকম কিছু জিনিসের কথা আমি উল্লেখ করে দিই যেগুলো তোমরা হচ্ছে পরে সুবিধা হবে। যেমন ধরো বার্ড, পাখি, আর স্তন্যপায়ী প্রাণী, ম্যামেলস, এদের চ্যানেলের সংখ্যা 4টে। চ্যানেলের সংখ্যা 4টে, মানে আমাদের বা পাখিদের 2টো অলিন্দ, আমাদের মানুষের মতন 2টো অলিন্দ 2টো নিলয় এরকম ভাগ থাকে। রেপটাইল, সরীসৃপ, এদের 3টে চ্যানেল থাকে। ফিশ, এদের 2টো চ্যানেল থাকে। এই যে মাছের 2টো চ্যানেল, যার ফলে কী হয়, ব্লাডের ফ্লোটা একটা হচ্ছে, সেই জন্য এই যে ফিশ হ্যাভ ডবল সার্কুলেশন, এই ডবল সার্কুলেশন হয় না। ঠিক আছে, এদের সিঙ্গেল সার্কুলেশন হয়, মাছেদের সিঙ্গেল সার্কুলেশন, একবারই যায়। ওই জন্য ফিশের ক্ষেত্রে ডবল সার্কুলেশন নেই, কিন্তু হিউম্যানের ক্ষেত্রে, মানব জাতির ক্ষেত্রে কিন্তু ডবল সার্কুলেশন হয়। ওকে, আচ্ছা, একই রকমভাবে ডলফিন আসতে পারে পরীক্ষায়। ডলফিনেরও কিন্তু 4টে চেম্বার, তা যার ফলে ডলফিনেরও কিন্তু ডবল সার্কুলেশন দেখা যায়, যেটা মাছের ক্ষেত্রে দেখা যায় না। ওকে, ক্লিয়ার? নেক্সট, হু অ্যামং ফলোয়িং ইজ নট রিলেটেড উইথ ইন্ডিয়ান স্পেস প্রোগ্রাম। কে ভারতের স্পেস প্রোগ্রামের সঙ্গে যুক্ত নয়? কে ভারতের স্পেস প্রোগ্রামের সঙ্গে যুক্ত নয়? নট রিলেটেড বলেছে, যুক্ত নন। ওকে, তাহলে এখন যুক্ত কে নন? এখানে দেখো এই নামটা তোমরা অনেকে চেনো, সত্যেন্দ্রনাথ বোস, এই নামটা সবাই জানো বা শুনেছো। তো ইনি কে? সত্যেন্দ্রনাথ বোস হচ্ছেন, ইনি একজন পদার্থবিদ। কে ইনি? ইনি হচ্ছেন একজন পদার্থবিদ। আচ্ছা, কেন ওনাকে আমরা মনে রাখবো? উনি একটা জিনিস আবিষ্কার করেছিলেন, তার নাম হচ্ছে বোসন কণা। এই বোসন কণার আবিষ্কারক হচ্ছেন সত্যেন্দ্রনাথ বোস। 1920 সালে তিনি এটা আবিষ্কার করেছিলেন। তো সেই জন্য ইনি একজন পদার্থবিদ। বাকি যে 3জন রয়েছেন, মানে কিরণ কুমার, কে শিবান, সতীশ ধাওয়ান, এনারা প্রত্যেকেই কিন্তু ইসরোর একজন চেয়ারম্যান ছিলেন, কোনো না কোনো এক সময় ইসরোর চেয়ারম্যান ছিলেন। তাহলে অপশান হচ্ছে আমার এ হচ্ছে রাইট অ্যান্সার, সত্যেন্দ্রনাথ বোস, যিনি স্পেস প্রোগ্রামের সঙ্গে কখনো যুক্ত ছিলেন না। নেক্সট, হুইচ ইনফ্যান্ট্রি battalion was involved in the killing of all its white officers in the revolt of 1857.
আচ্ছা এই সেভেনটার লাস্ট সেভেনটা কাটা, এটা জিজ্ঞাসা চিহ্ন ছিল। ওকে, তাহলে 1857-এ কোন ব্যাটালিয়ান যারা হোয়াইট অফিসার্স মানে হচ্ছে তৎকালীন ওই রেজিমেন্টে যত ব্রিটিশরা ছিলেন তাদেরকে হত্যা করেছিলেন, হোয়াইট অফিসার্সদের মানে ব্রিটিশদের, হোয়াইট অফিসার্স মানে ব্রিটিশদেরকে হত্যা করেছিলেন, কোন রেজিমেন্ট? উত্তর হচ্ছে 41 নেটিভ ইনফ্যান্ট্রি। 41তম রেজিমেন্ট যেটা ছিল, এরা যারা সদস্য ছিলেন এদের রেজিমেন্টের যত বিদেশি ছিলেন মানে ব্রিটিশ ছিলেন প্রত্যেকে হত্যা করেছিলেন। এবং মনে রাখবে এই যে 41st নেটিভ ইনফ্যান্ট্রি এদের যিনি হেড ছিলেন সেই সময়কার ভারতীয়, তিনি হচ্ছেন মঙ্গল পাণ্ডে। নাম শুনেছ সবাই নিশ্চয়ই, মঙ্গল পাণ্ডে, যিনি হচ্ছেন সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ। তো এই মঙ্গল পাণ্ডে তিনি হচ্ছেন 41তম নেটিভ ইনফ্যান্ট্রির হেড ছিলেন এবং এনার নেতৃত্বে তৎকালীন সমস্ত ব্রিটিশ সেনাদেরকে কিন্তু হত্যা করা হয়েছিল। নেক্সট কোশ্চেন, স্বচ্ছ সর্বেক্ষণ ইজ অ্যান অ্যানুয়াল সার্ভে অফ ক্লিনলিনেস, হাইজিন অ্যান্ড স্যানিটেশন ইন সিটিজ অ্যান্ড টাউন অ্যাক্রস ইন্ডিয়া। স্বচ্ছ সর্বেক্ষণ 2020 ডিক্লেয়ার অ্যাজ ইন্ডিয়ান ক্লিনেস্ট সিটি। ইন্ডিয়ান ক্লিনেস্ট সিটি হিসাবে প্রথম যেটা আছে সেটার নাম আছে ইন্দোর। ইন্দোর হচ্ছে মধ্যপ্রদেশের একটা রাজ্য, মধ্যপ্রদেশের একটা জায়গা, শহর। তো এই ইন্দোর এমন একটা শহর যেখানে কিন্তু লাস্ট 4-5 বছর ধরে কিন্তু ইন্দোরই ক্লিনেস্ট সিটি হিসাবে রয়ে গেছে। ইন্দোর কিন্তু 1 নম্বর স্থান দখল করে রয়েছে দিনের পর দিন, বছরের পর বছর। ওকে, এবার যখন আমরা এই ক্লিনেস্ট সিটি নিয়ে পড়ছি তখন কিন্তু আরও কয়েক রকম সিটি সম্পর্কে আমরা জেনে রাখা ভালো, যাতে আমরা পরবর্তী পরীক্ষাতে আসলে জানতে পারি বা লিখতে পারি বা উত্তর করে আসতে পারি। যেমন ধরো গ্রিন সিটি। গ্রিন সিটি কাকে বলে? চণ্ডীগড়কে। ওকে, বেশ। এবার দেখো পিঙ্ক সিটি। পিঙ্ক সিটি কাকে বলে সবাই জানো? জয়পুর। আচ্ছা, এবার যদি বলে হোয়াইট সিটি, তাহলে সেটা হচ্ছে উদয়পুর। যদি বলে অরেঞ্জ সিটি, তাহলে হবে নাগপুর। যদি বলে স্যান্ডেলউড সিটি, সেটা হবে মাইসোর। যদি বলে পার্পেল সিটি, তাহলে উত্তর হবে জালোয়ার। এটা রাজস্থানে অবস্থিত। ওকে, তাহলে এতগুলো কিন্তু প্রশ্ন তোমাদের আসতে পারে বিভিন্ন পরীক্ষায় বা এনটিপিসিতেও আসতে পারে, যে কোনো শিফটে চলে আসতে পারে, সুতরাং এই জিনিসগুলো মনে রাখবে। নেক্সট কোশ্চেন, ইন হুইচ ইয়ার ডিড দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি অ্যাকোয়ার দিওয়ানি রাইট ওভার বেঙ্গল, বিহার এবং তার সঙ্গে উড়িষ্যা? বাংলা, বিহার, উড়িষ্যার ওপর দেওয়ানি, এইটার অধিকার ব্রিটিশরা কবে পাচ্ছে? জানো সবাই, দেওয়ানি লাভ করছে কবে? 1765 সালে। এখন দেওয়ানি কী জিনিস? দেওয়ানি হচ্ছে রাজস্ব আদায়ের অধিকার। দেওয়ানি কী জিনিস? দেওয়ানি হচ্ছে রাজস্ব আদায়ের অধিকার। ওকে, দেওয়ানি যখন দেওয়া হলো 1765 সালে, সেই সময় কে রাজা ছিলেন বা কে সুলতান ছিলেন, দিল্লির সিংহাসনে কে ছিলেন, বা কে এই দেওয়ানিটা দেওয়ালো, ব্রিটিশ সরকারকে দিল কে, রাজস্ব আদায়ের অধিকারটা দিল কে? তার নাম হচ্ছে দিল্লির নবাব কে না, শাহ আলম টু বা দ্বিতীয় শাহ আলম টু। ওকে, এই শাহ আলম টু তিনি কিন্তু ব্রিটিশদের দেওয়ানি লাভের অধিকারটা দেন, মানে চুক্তিপত্রে সই করেন। ওকে, আরেকটা জিনিস আসে এখান থেকে প্রশ্ন, যে যখন এই যে ব্রিটিশরা দেওয়ানি লাভ করছে তখন ব্রিটিশদের গভর্নর কে ছিলেন? সেই সময় ব্রিটিশ গভর্নর কে ছিলেন?
ওকে, তো সেই সময় ব্রিটিশ গভর্নর কে ছিলেন? ব্রিটিশ গভর্নর, তার নাম হচ্ছে রবার্ট ক্লাইভ। এরপরে প্রশ্ন চলে আসি, টু হুইচ কান্ট্রি ডাজ দ্য ফেমাস জুলু ট্রাইবস বিলং? জুলু সম্প্রদায়ের মানুষ কোন দেশে বাস করে? উত্তর হচ্ছে সাউথ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকাতে জুলু সম্প্রদায়ের মানুষ বাস করে এবং জুলু সম্প্রদায় হচ্ছে দক্ষিণ আফ্রিকার সবথেকে বড় উপজাতি সম্প্রদায়। ক্লিয়ার? যখন আমরা সাউথ আফ্রিকার জুলু সম্প্রদায় জানছি তখন আমাকে আরও কয়েকটা যে দেশগুলো রয়েছে, চায়না, পাকিস্তান, ইন্ডিয়া, এখানকার বড় উপজাতি সম্প্রদায় কারা আছে সেগুলো একটু আমাদের জানতে হবে। যেমন ধরো চায়না নিয়ে প্রশ্ন আসতে পারে, কারণ এই সম্প্রদায়কে নিয়ে অনেক কিছু খবর বাজারে ছড়িয়েছিল। সেটা হচ্ছে উইগুর সম্প্রদায়। উইগুর সম্প্রদায়। আচ্ছা, এছাড়া কারা আছে? চুয়াং সম্প্রদায়। এছাড়া হান সম্প্রদায়। ওকে, হান সম্প্রদায় হচ্ছে আবার চীনের বৃহত্তম উপজাতি। চীনের বৃহত্তম উপজাতি সম্প্রদায়। ওকে, আচ্ছা, পাকিস্তানের কোন কোন সম্প্রদায় রয়েছে? সেটা হচ্ছে উজবেক সম্প্রদায় রয়েছে পাকিস্তানের। এছাড়া পশতুন সম্প্রদায় রয়েছে। আচ্ছা, ভারতের সবথেকে বড় যে সম্প্রদায় সেটা হচ্ছে ভিল। এছাড়া ভারতে আর কি সম্প্রদায় আছে? গন্ড রয়েছে, কোল রয়েছে, সাঁওতাল রয়েছে। ওকে, বেশ। নেক্সট, ড্যাশ ইজ নট অ্যান এক্সাম্পল অফ অ্যান ইনসুলেটর? কোনটা ইনসুলেটর নয়? ইনসুলেটরের এক্সাম্পল নয়। অ্যাকচুয়ালি ইনসুলেটর কী সেটা আগে জানতে হবে, তবে তো আমি উত্তর জানবো। ইনসুলেটর কী না, ইনসুলেটর হচ্ছে যখন আমাদের ইলেকট্রিসিটি পাস করে তখন কোনটার মাধ্যম দিয়ে গেলে সেটা বাধার সম্মুখীন হয়। ঠিক আছে, বাধার সম্মুখীন, নট অ্যান এক্সাম্পল মানে বাধার সম্মুখীন মানে হবে না। বাধার সম্মুখীন এমনিতে হয়, কিন্তু এটা হচ্ছে বাধার সম্মুখীন হবে না। মানব শরীরের মধ্য দিয়ে কিন্তু ইলেকট্রিসিটি খুব সহজে যেতে পারে, বাধার সম্মুখীন হবে না। কিন্তু বাকিগুলো গ্লাস, ডায়মন্ড, রাবার, এগুলোর মধ্য দিয়ে যদি ইলেকট্রিসিটি যেতে চায় তাহলে কিন্তু এগুলো বাধার সম্মুখীন হবে, মানে এখানে ঠিকঠাকভাবে ইলেকট্রিসিটি যেতে পারবে না। মানব শরীরের ক্ষেত্রে কিন্তু এই বাধার সম্মুখীন হয় না, ইলেকট্রিসিটি সহজে চলে যায়। তাই দেখবে মানুষের ইলেকট্রিক শক লাগলে কিন্তু মানুষ মারা যেতে পারে। কিন্তু যদি হচ্ছে বাকি যেগুলো আছে গ্লাস, রাবার, এগুলো যেহেতু তড়িতের সুপরিবাহী নয়, কুপরিবাহী, তাই এগুলোতে কিন্তু শর্ট লাগার সম্ভাবনা থাকে না। তাই দেখবে যে ইলেকট্রিক তারগুলো হয় তার বাইরে যে কভারটা সেটা কিন্তু রাবারের কভার দেওয়া থাকে। একই রকম জিনিস কার্যকর হবে এর ক্ষেত্রে, ওয়াটারের ক্ষেত্রে, অয়েলের ক্ষেত্রে, প্লাস্টিকের ক্ষেত্রে। এইখানেও কিন্তু ইলেকট্রিসিটি সহজে যায় না, বাধাপ্রাপ্ত হয়। ওকে, নেক্সট, ফ্যাক্টর দ্যাট মেক এ পারসন প্লেস অফ অরিজিন সিম লেস অ্যাট্রাকটিভ ফর রিজন সাচ অ্যাজ আনএমপ্লয়মেন্ট, পুয়ার লিভিং কন্ডিশন অ্যান্ড আনপ্লেজেন্ট ক্লাইমেট আর কল্ড ফ্যাক্টর। দেখো, এমন একটা পরিস্থিতি যখন তুমি তোমার নিজের এলাকাতে থাকতে চাইছো না, কেন না তোমার আনএমপ্লয়মেন্টের জন্য, পুয়ার লিভিং কন্ডিশনের জন্য তুমি ওই জায়গায় ছেড়ে চলে আসছো। ঠিক আছে, কেন তুমি অন্য জায়গায় চলে যাচ্ছ? কারণ তুমি সেখানে ভালো কাজ পাবে বলে। তাহলে এই যে ভালো কাজ পাওয়ার জন্য আমি আমার জায়গা ছেড়ে অন্য জায়গায় চলে যাচ্ছি, যেন মানে কি আমাকে কেউ যেন ধাক্কা দিয়ে অন্য জায়গায় পাঠিয়ে দিচ্ছে। কে ধাক্কা দিচ্ছে? না এই আনএমপ্লয়মেন্টগুলো। ওকে, তাহলে এই আনএমপ্লয়মেন্টের মতন ঘটনাগুলো আমাদের কী হচ্ছে? ধাক্কা দিচ্ছে। তাহলে এই ধাক্কা দেওয়ার ফলে আমাদের যে সমস্যা ব্যাপারটা হচ্ছে সেইটা হচ্ছে কি না, আমাদের যে ব্যাপারটা ঘটছে সেটা হচ্ছে আমাদের, এক মিনিট, হ্যাঁ, সেটা হচ্ছে আমাদের কি, সেটা হচ্ছে পুশ ফ্যাক্টর। পুশ করছে, আমাদের ঠেলে দিচ্ছে, আমাদের নিজস্ব বাসস্থানের জায়গা থেকে আমাদের অন্য জায়গায় চলে যেতে বাধ্য করছে। এই যে পুশ করছে এটাই হচ্ছে আমাদের একটা মাইগ্রেশনের পার্ট। কিসের পার্ট? না মাইগ্রেশন। এটা জিওগ্রাফিক্যাল একটা টার্ম। মাইগ্রেশন কখন হয় না, যখন আমরা আমাদের নিজের বাসস্থান ছেড়ে অন্য কোথাও চলে যেতে বাধ্য হই বা
যায় তাকে মাইগ্রেশন বলে। মাইগ্রেশন বিভিন্ন কারণ হতে পারে, কেউ ধরো পড়াশোনা করতে তার বাড়ি ছেড়ে কোনো শহরে কোথাও চলে গেল, সেটা মাইগ্রেশন হতে পারে। এছাড়া কেউ ধরো গ্রামের বাড়ি থেকে শহরে কাজ করতে গেল, সেটা মাইগ্রেশন হতে পারে। মাইগ্রেশন দু রকমেরভাবে হয়, একটা লার্জ স্কেল হয়, একটা স্মল স্কেল হয়। লার্জ স্কেল মানে কি, কেউ হয়তো আমাদের দেশ ছেড়ে আমেরিকায় চলে গেল, সেখানে শিফট করে গেল, সেখানে থাকলো, বড় বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, এনারা ওইখানে গিয়ে শিফট করে যাচ্ছেন, তো বিজ্ঞানী, তো এরকম হলে এটা হচ্ছে লার্জ স্কেল মাইগ্রেশন, দীর্ঘদিনের জন্য চলে যাচ্ছে, অনেকে সেখানকার বাসিন্দাও হয়ে যাচ্ছে। আর স্মল স্কেল কোনগুলো, যারা রেগুলার যাতায়াত করতে, হয়তো কেউ হাওড়া থেকে কলকাতা রেগুলার যাতায়াত করছে, কেউ নদিয়া থেকে কলকাতা রেগুলার যাতায়াত করছে, কেউ মেদিনীপুর থেকে কলকাতা রেগুলার যাতায়াত করছে, সকালে বেরিয়ে আসছে আবার রাত্রে ফিরে যাচ্ছে, এরা যে মাইগ্রেশন করছে এটা হচ্ছে স্মল স্কেল। ওকে, এই যে মাইগ্রেশনগুলো ঘটছে তার মূলত অনেক কারণ থাকে, তার মধ্যে পুশ আর পুল দুটোই কারণ রয়েছে। পুশ পুশ আর পুল। পুশ ফ্যাক্টর কোনটা, পুল ফ্যাক্টর কোনটা? পুশ একটু আগে বললাম, যখন আমার এখানে বাড়ির এখানে খুব খারাপ কন্ডিশন, আমার থাকা যাচ্ছে না, আমি ইনকাম করতে পারছি না, আমার কাজ নেই, তখন আমাকে কী হবে, এটা ঠেলে দিচ্ছি যে তুমি এখান থেকে চলে যাও, তুমি চলে গিয়ে অন্য কোথাও নিজের কর্মসংস্থান করো। তাহলে এই যে ঘটনাগুলো আমাকে যখন ঠেলে দিচ্ছে সেটাকে হচ্ছে পুশ ফ্যাক্টর বলে। আর পুল মানে কি, টানা। কী টানছে? শহরের কালচার, শহরের কোয়ালিটি অফ লাইফ, এগুলো যখন আমাদের টানছে সেটা হচ্ছে পুল ফ্যাক্টর। কীরকম? ধরো আমাদের এখানে গ্রামের দিকে অনেকেই কী হয়, কলকাতাতে থাকবে বলে যায়। কেন যায় না? কলকাতাতে ভালো চিকিৎসা ব্যবস্থা রয়েছে, কলকাতাতে ভালো এডুকেশান সিস্টেম রয়েছে, কলকাতার কমিউনিকেশান সিস্টেম ভালো, কলকাতায় বিভিন্ন রকমের হচ্ছে এমপ্লয়মেন্ট অপরচুনিটিস রয়েছে, তা সেই জন্য কলকাতায় বেশি লোক ছুটে যায়। তাহলে এই যে কলকাতার এত কিছু রয়েছে, এটা হচ্ছে কলকাতা সবাইকে আকর্ষিত করছে, টানছে, এটাই হচ্ছে পুল ফ্যাক্টর। ওকে, নেক্সট কোশ্চেন। A group of worker who are highly qualified, skilled and that do mental work are called, যারা খুব উচ্চশিক্ষিত, স্কিলফুল এবং মানসিক বিভিন্ন কাজকর্মের সঙ্গে যুক্ত থাকেন, তাদেরকে আমরা কি বলবো? তাদেরকে বলবো হোয়াইট কলার ওয়ার্কার। হোয়াইট কলার ওয়ার্কার। এরকম ওয়ার্কারদের আমরা বিভিন্ন রকম ভাগে ভাগ করি। কোথাও হোয়াইট কলার দেখতে পাবো, কোথাও রেড কলার দেখতে পাবো, কোথাও ব্লু কলার দেখতে পাবো। তাহলে আমাদের কয়েকটা এই সম্পর্কে তথ্য জেনে নেওয়া ভালো, তাতে আমরা বিভিন্ন পরীক্ষাতে যদি অন্য কিছু আসে সেটা উত্তর করতে পারি। যেমন ধরো রেড কলার কাদের বলবো না, যারা সিভিল সার্ভিসের সঙ্গে যুক্ত থাকে। ওকে, ব্লু কলার কাদের বলবো না, যারা ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কের সঙ্গে যুক্ত থাকে, ইন্ডাস্ট্রিজ, এছাড়া প্লাম্বার, এছাড়া ট্রাক ড্রাইভার, ওকে। আচ্ছা, এরপর যদি বলে গোল্ড কলার ওয়ার্কার, এরা কারা? এরা হচ্ছে সার্জেন মানে ডাক্তার, এছাড়া পাইলট। ওকে, গ্রিন কলার কাদের বলবো? এটা হচ্ছে সোলার প্যানেলের সঙ্গে যারা যুক্ত থাকে, সোলার প্যানেল। ওকে, আচ্ছা, এবার হচ্ছে ব্ল্যাক। ব্ল্যাক কলার কাদের বলবো? যারা কোল মাইনের সঙ্গে যুক্ত থাকে। ওকে, আর এই যে হোয়াইট কলার কারা না, মূলত লয়ার, ডেটা অ্যানালিস্টিক, ওকে, এরকম ব্যক্তি, আর্কিটেকচার, এরকম যে সমস্ত ব্যক্তিরা রয়েছেন এনারা হোয়াইট কলার ওয়ার্কার। নেক্সট কোয়েশ্চেন। হুইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া গিভেন এ পার্লামেন্ট দ্য পাওয়ার টু অ্যামেন্ড দ্য কনস্টিটিউশন? সংবিধানের কোন আর্টিকেলে সংবিধান সংশোধনের কথা বলা হচ্ছে? সেটা হচ্ছে আর্টিকেল নাম্বার 368। আর্টিকেল নাম্বার 368। কি আছে আর্টিকেল নাম্বার 368-এ? না, সংবিধান সংশোধনের কথা বলা আছে। আর্টিকেল 368 রয়েছে কোথায়? না, পার্ট 20, রোমান হরফ 20, ডবল এক্স মানে 20। এই পার্ট 20-তে কী রয়েছে? সংবিধান সংশোধন। সংবিধান সংশোধন। ওকে, সংবিধান সংশোধনের কথা বলা হচ্ছে। 368 নম্বর ধারা,
খুব ইম্পর্টেন্ট একটা ধারা। আমাদের দেশে যে সংবিধান সংশোধন হয়, সংবিধান সংশোধনের বেশ কিছু পদ্ধতি রয়েছে, 3টে পদ্ধতিতে হয়। কী কী পদ্ধতি সংবিধান সংশোধনের পদ্ধতি কী কী পদ্ধতি? 1 নম্বর পদ্ধতি যেটা, সেটা হচ্ছে সরল সংখ্যাগরিষ্ঠতা। সরল সংখ্যাগরিষ্ঠতা সেটা কী জিনিস? ধরো কোনো একটা বিল পার্লামেন্টে পাস করা হবে, ওকে, তো সেই দিন দেখা গেল পার্লামেন্টে 200 জন উপস্থিত হয়েছে। 200 জন উপস্থিত হয়েছে। এই যে 200 জন উপস্থিত হয়েছে পার্লামেন্টে, সেদিনে বিলটা পাস করানো হবে, তাহলে এই 200 জনের মেজরিটি, সিম্পল সংখ্যাগরিষ্ঠতা, সরল সংখ্যাগরিষ্ঠতা, সেটা কি না 101 জন। 100 জনের বেশি, তাহলে কত? 101। বিরোধী পক্ষে কত হবে? 99। এই দুটো যোগফল তো 200 হচ্ছে। তাহলে যদি 101টা ভোট বিলটার পক্ষে পড়ে, তাহলেই কী হলো? বিলটা পাস হয়ে যাবে। ক্লিয়ার? বোঝাতে পারলাম? তার মানে যত সংখ্যক উপস্থিত থাকবেন সদস্য, তার অর্ধেক +1 সদস্য হলেই সেই বিলটা পাস হয়ে যাবে। এটি হচ্ছে সরল সংখ্যাগরিষ্ঠতা। 2 নম্বর স্পেশাল মেজরিটি। স্পেশাল, এটা কি জিনিস? এটা স্পেশাল মেজরিটি 1। এটা কি জিনিস? এটা হচ্ছে তোমার ওই কক্ষে, যে কক্ষে পাস হবে, মানে তোমার উচ্চকক্ষ হতে পারে, নিম্নকক্ষ হতে পারে, লোকসভা হতে পারে, রাজ্যসভা হতে পারে, যেই কক্ষই হোক, সেই কক্ষের মোট সদস্যের যতজন সংখ্যাগরিষ্ঠ থাকলো, মানে ধরা যাক পার্লামেন্টে আমরা জানি এখন কত 545 জন সদস্য রয়েছে, তাহলে এর সংখ্যাগরিষ্ঠ মানে কত? এর অর্ধেক করতে হবে 250, আর পাশে হচ্ছে 20-23 মানে 270, 274 হয়ে গেলে মোটামুটি আমার 73, 273 হলে পারে আমার মেজরিটি পেয়ে যাচ্ছি। এবার এই যে 273 মানে টোটাল লোকসভার সদস্য 545, তার অর্ধেক 273, তাহলে এই 273 মানে তার অর্ধেক নয়, অর্ধেকের থেকে একটু বেশি হয়ে গেল, যেটা মানে মেজরিটি বোঝাচ্ছে। 273 মানে মোট সদস্যের সংখ্যাগরিষ্ঠ হয়ে গেল। এবার এই যে 273 সদস্য, এদের যেমন সমর্থন লাগবে, তার সঙ্গে ওই দিন যেদিন বিলটা পাস হবে, সেই দিনে যতজন সদস্য থাকবে তার 50%, বা 2/3 মানে 66%। মানে ধরা গেল 273 জন সদস্য সেদিনে আছে উপস্থিত, কত না 300 জন সদস্য উপস্থিত রয়েছে। ধরা যাক সেই দিনে 300 জন সদস্য উপস্থিত রয়েছে, তাহলে 300 জনের 2/3 করতে হবে, আমাকে 2/3 দিয়ে গুণ করবো, তাহলে কত হবে? 200 জন। তাহলে 200 জনের সমর্থন যদি পাই, তাহলে কী হবে? সেই দিনে বিলটা পাস হয়ে যাবে। ওকে, বোঝাতে পারলাম? একটু কঠিন। 3 নম্বর যে পদ্ধতি রয়েছে, 3 নম্বর পদ্ধতিতে এরকমভাবে, তো এই যে সেকেন্ড পদ্ধতিতে বিলটা পাস করাতে হচ্ছে। পাস করালে শুধু হবে না, তারপরে আবার সেই বিলটাকে বিভিন্ন রাজ্যের বিধানসভায় পাস করাতে হবে। বিভিন্ন রাজ্যের বিধানসভায় পাস করলে তবে সেটা আইনে পরিণত হবে। এইটা হচ্ছে স্পেশাল মেজরিটি নাম্বার 2 পদ্ধতি। এখন এইরকম কয়েকটা পদ্ধতির উদাহরণ আমি বলি। যেমন ধরো তোমার হচ্ছে সরল সংখ্যাগরিষ্ঠতার পদ্ধতিতে যে কোনো বিল হতেই পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু এই যে অর্ধেক রাজ্যের অনুমোদন নিয়ে, মানে অপশান 3-এ যে পদ্ধতিতে বিল পাস করানো হয়, মানে সেকেন্ড প্লাস হচ্ছে রাজ্যের অনুমতি, মেজর রাজ্যের অনুমতি, মানে ম্যাক্সিমাম রাজ্য, যদি 28টা রাজ্য হয়, মোটামুটি 15টা রাজ্যের অনুমতি পাস করাতে হবে। তাহলে রাজ্যের অনুমতি নিয়ে তবে আইন পরিবর্তন হবে। এই যে পদ্ধতি, এই পদ্ধতিতে যে বিলটা পাস হয়েছিল তার নাম হচ্ছে জিএসটি, ঠিক আছে, গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, জিএসটি। আর এই সেকেন্ড পদ্ধতিতে যে বিলটা পাস হচ্ছে তোমরা জানো, ইডব্লিউএস, ইকোনমিক উইথ স্পেশাল নিডস, মানে দারিদ্র পরিবারের ছেলেমেয়েরা যে সুযোগ সুবিধা পাবে, 10% যে সংরক্ষণ দেওয়া হয়েছে, এই পদ্ধতি, এটা হচ্ছে স্পেশাল মেজরিটিতে পাস করানো হয়েছে। আর জিএসটি হচ্ছে স্পেশাল মেজরিটি প্লাস রাজ্যের অনুমতি, এই নিয়ে পাস করানো হয়েছিল। ওকে, নেক্সট। হোয়ার ইজ শ্রী গুরু রামদাসজি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট লোকেটেড? শ্রী গুরু রামদাসজি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট অবস্থিত কোথায়? অমৃতসরে, পাঞ্জাবের অমৃতসরে। ক্লিয়ার? এবার যখনই আমার এরকম ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সম্পর্কে জানতে চাই, তাহলে আমাদের কয়েকটা এয়ারপোর্ট সম্পর্কে নাম জেনে রাখা ভালো। যেমন লাল বাহাদুর শাস্ত্রী এয়ারপোর্ট, লাল বাহাদুর শাস্ত্রী, এটা কোথায় আছে? এই এয়ারপোর্ট রয়েছে বারাণসীতে, বারাণসী। আচ্ছা, এমনই গুরুত্বপূর্ণ আম্বেদকর এয়ারপোর্ট, BR আম্বেদকর। এই এয়ারপোর্ট কোথায় রয়েছে? এই এয়ারপোর্ট রয়েছে নাগপুরে। এরপর চলে আসি ছত্রপতি শিবাজি,
এটা কোথায় রয়েছে? এটা রয়েছে মুম্বাইয়ে। ওকে, এরপর চলে আসি নেতাজি সুভাষচন্দ্র এয়ারপোর্ট। এটা কোথায় রয়েছে? কলকাতা। ওকে, এরপর চলে আসি ইন্দিরা গান্ধী এয়ারপোর্ট। এটা কোথায় রয়েছে? নিউ দিল্লি। এরপর চলে আসি বিবেকানন্দ এয়ারপোর্ট। এটা কোথায় রয়েছে? রায়পুর, ছত্তিশগড়ের রায়পুর। ওকে, চলো নেক্সট প্রশ্ন। হুইচ ওয়াজ দ্য ফার্স্ট ভেহিকেলস টু সফট ল্যান্ড সেফলি ইন দ্য সারফেস অফ দ্য মুন? কোন এয়ারস্পেসটা প্রথম সফট ল্যান্ড করেছিল মুনের পৃষ্ঠে, চাঁদের পৃষ্ঠে কোন মহাকাশযান প্রথম সফট ল্যান্ড করেছিল? সেটা হচ্ছে লুনা 9। কোনটা? লুনা 9। লুনা 9 হচ্ছে ইউএসের একটা মহাকাশযান। ওকে, বাকি যেগুলো রয়েছে দেখো, বাকি যে মহাকাশগুলো রয়েছে, যেমন ধরো অ্যাপোলো 17, ঠিক আছে? অ্যাপোলো 17 হচ্ছে কি? এইটা হচ্ছে ফাইনাল মিশন অফ নাসাস অ্যাপোলো প্রোগ্রাম। নাসার যে অ্যাপোলো মিশনগুলো হয়েছিল, অ্যাপোলোর যে বিভিন্ন স্যাটেলাইটগুলো পাঠানো হয়েছিল, সেই নাসার সমস্ত স্যাটেলাইটগুলোর মধ্যে এইটা ছিল হচ্ছে লাস্ট। অ্যাপোলো সিরিজের লাস্ট স্যাটেলাইট আছে অ্যাপোলো 17। একই রকমভাবে রেঞ্জার 6, এটা হচ্ছে নাসার একটা লুনার মিশন। এটা হচ্ছে নাসার লুনার মিশনের একটা পার্ট। লুনার মিশনের একটা পার্ট। ওকে, আর স্পুটনিক 25 সেটা কি না? এটা হচ্ছে নাভাল স্পেস কমিশনের স্যাটেলাইট, নাভাল স্পেস কমান্ডের স্যাটেলাইট, নাভাল স্পেস কমান্ড। ওকে, মানে এটাই কমন, এগুলোর মধ্যে যে চারটেই হচ্ছে কোথাকার? চারটেই হচ্ছে ইউএসের স্যাটেলাইট, চারটেই হচ্ছে ইউএসের স্যাটেলাইট। নেক্সট, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট এ ওয়েব ব্রাউজার? এদের মধ্যে কোনটা ওয়েব ব্রাউজার নয়? প্রশ্ন দেখলেই বুঝতে পেরে যাবে এই চারটের মধ্যে কোনটা ওয়েব ব্রাউজার নয়। সেটা হচ্ছে উইকিপিডিয়া, কারণ এখানে এটাতে ব্রাউজ কিছু হয় না, বাকিগুলো সবই হচ্ছে ওয়েব ব্রাউজার, যেখানে আমরা ব্রাউজিং করতে পারি। ওকে, এখানে দেখো অপেরা মিনি। অপেরা মিনি হচ্ছে একটা ব্রাউজার, এটা 1994 সালে চালু হয়েছিল, 1994। ওকে, ক্রোম চালু হয়েছিল 2008, আর মজিলা ফায়ারফক্স চালু হয়েছে 2004। ওকে, ইন হুইচ ইয়ার ওয়াজ দ্য নিউ কারেন্সি সিম্বল অফ দ্য ইন্ডিয়ান রুপি অফিসিয়ালি অ্যাডপ্টেড? কবে ইন্ডিয়ান কারেন্সির যে রুপি সিম্বল আমরা জানি কীরকম সিম্বল? রুপি সিম্বল, এই যে রুপি সিম্বল, এইটা হচ্ছে কবে কার্যকর হচ্ছে বা কবে গ্রহণ করা হচ্ছে ভারতে? সেটা আছে 2010 সালে। কবে? 2010 সালে। কে করছে? তার নাম কি? তার নাম হচ্ছে উদয় কুমার, এবং তিনি সেই সময়কার যেখানকার আইআইটি ছাত্র ছিলেন, আইআইটি গুয়াহাটি। তাহলে 2010 সালে উদয় কুমার এই সিম্বলটা তৈরি করেন, এবং এটি হচ্ছে তিনি সেই সময়কার কোথাকার ছাত্র ছিলেন? আইআইটি গুয়াহাটির। প্রশ্ন অনেক সময় আসে যে এই রুপি সিম্বলের সঙ্গে কোন আইআইটির একটা ভূমিকা রয়েছে, সংযোগ রয়েছে, সেটা হচ্ছে গৌহাটি। ওকে, নেক্সট কোশ্চেন। নেম অফ দ্য মেজর রিভল্ট ইন্সপায়ার্ড বাই মহাত্মা গান্ধী এগেনস্ট দ্য ফোর্স কাল্টিভেশন অফ ইন্ডিগো? নীল চাষের করতে হবে, এই নীল চাষের জোর দেখিয়ে যে মানে যে কৃষকদের প্রেসার ক্রিয়েট করা হয়েছিল, সেটার বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয়েছিল যে আন্দোলনে, তার নাম হচ্ছে চম্পারণ সত্যাগ্রহ। ওকে, চম্পারণ সত্যাগ্রহ কবে হয়েছিল আমরা জানি? 1917 সালে, তাই তো? 1917 সালে চম্পারণ হয়েছিল। কোথায় সেটা? না বিহারে, জানি এটা। আচ্ছা, এবার দেখো বাকি যেগুলো আছে সেগুলো কি কি আছে? সেগুলো আছে যেমন ধরো তোমার ডান্ডি মার্চ আছে, তাই না? ডান্ডি মার্চ কবে হয়েছিল?
1930 সালে। শুধু সাল জানলে হবে না, আমার ডেটটা জানতে হবে। ডেটটা কবে? 12 মার্চ থেকে 6 এপ্রিল, এই সময়ের মধ্যে হয়েছিল আমাদের ডান্ডি মার্চ। গান্ধীজির নেতৃত্বে হয়েছিল ডান্ডি মার্চ। তো সেই সময় গান্ধীজি যখন জেলবন্দি হন ডান্ডি মার্চের পর, যেদিন তিনি লবণ আইন ভঙ্গ করেন 6 এপ্রিল, তখন তিনি বন্দী হন। বন্দী হওয়ার পর তিনি যার উপরেই লবণ সত্যাগ্রহ বা আইন অমান্য আন্দোলনের দায়িত্ব দিয়েছিলেন তার নাম হচ্ছে আব্বাস তৈয়বজি। আব্বাস তৈয়বজি। আব্বাস তৈয়বজি যখন আবার জেলবন্দি হয়, তারপর আরেকজনকে দায়িত্ব দিয়েছিলেন, তার নাম হচ্ছে সরোজিনী নাইডু। ওকে, আচ্ছা এবার আসি মুন্ডার আপরাইজিং। মুন্ডা বিদ্রোহ কবে হয়েছিল? 1899 থেকে 1900। 1899 থেকে 1900 এই সময়ে মুন্ডা আপরাইজিং হয়েছিল। এদের নেতা কে ছিলেন? বিরসা মুন্ডা। বিরসা মুন্ডা। আচ্ছা, নন কোঅপারেশন মুভমেন্ট, এটা কবে হয়েছিল? এটা আমরা জানি 1920 সালে হয়েছিল। এর সঙ্গে খিলাফত মুভমেন্টও একই সঙ্গে হয়েছিল 1920 সালে। ওকে, নেক্সট কোশ্চেন। As of 31st October 2020, the United Nations compressed member state. 2020 সালে 31 অক্টোবর অনুযায়ী ইউনাইটেড নেশনসের সদস্য দেশের সংখ্যা কত? এটা হচ্ছে 193 জন এখনও পর্যন্ত, মানে 2025 সালেও এই সদস্যটা 193 জনই রয়েছে। মূল সদস্য 193 জন, আর দুটো হচ্ছে সাব বা স্পেশাল সদস্য রয়েছে। সেটা হচ্ছে একটা ভ্যাটিকান সিটি রয়েছে আর একটা হচ্ছে ফিলিস্তান রয়েছে। এই দুটো হচ্ছে সাব সিটি স্টেট, মানে রাষ্ট্র হিসাবে রয়েছে। এগুলো একদম পুরোপুরি পিওর সদস্য নয়। এমনিতে হচ্ছে আমাদের হচ্ছে ইউনাইটেড নেশনসের মোট সদস্য আছে 193 জন। যদি এটা 2020 মানে 2021-এর এনটিপিসিতে এসেছিলো, মানে এই 2025-এর এনটিপিসিতে যদি আসে, উত্তরটা একই থাকবে, 193 জন, কোনো চেঞ্জ হয়নি। Next question. The internet works by using a protocol called TCP/IP. What is the full form of TCP/IP? এর ফুল ফর্ম হচ্ছে অপশান বি, ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল ইন্টারনেট প্রোটোকল। ওকে, ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল ইন্টারনেট প্রোটোকল। ওকে, এরকম দুটো টার্ম আর একটু জেনে রাখো, সেইগুলো পরীক্ষার সময় আসে। সেটা হচ্ছে HTTP, এটার নাম কি? হাইপার টেক্সট। হাইপার টেক্সট ট্রান্সফার। ট্রান্সফার প্রোটোকল, এটা হচ্ছে HTTP। এরকম আরেকটা আসতে পারে FTP। সেটা কি? সেটা হচ্ছে ফাইল ট্রান্সফার প্রোটোকল। ওকে, তাহলে এরকম কিছু প্রশ্ন আসলেও আসতে পারে, কারণ বিভিন্ন শিফটে দেখা গেছে এই রকম হচ্ছে একটা করে ফুল ফর্ম দিয়েছে। চলো নেক্সট। দ্য অ্যাডিশন অফ হুইচ অফ দ্য ফলোয়িং অ্যাডস ফিচ টু সফট ড্রিঙ্কস। ফিচ বলে একটা সফট ড্রিঙ্কস রয়েছে, আমরা জানি, তাতে কোন গ্যাসীয় উপাদানটা, কোন জিনিসটা মেশানো, কোন অ্যাসিডটা মেশানো হয়? সেটা হচ্ছে কার্বনিক অ্যাসিড। অ্যাকচুয়ালি CO2, কার্বন ডাইঅক্সাইড, যেটা ওটাই কার্বনিক অ্যাসিডে পরিণত করে এখানে কোল্ড ড্রিঙ্কসের সঙ্গে মেশানো হচ্ছে। ওকে, আচ্ছা এখানে দেখো বাকি যেগুলো রয়েছে, যেমন ধরো সাইট্রিক অ্যাসিড। সাইট্রিক অ্যাসিড কি? লেমনে থাকে, লেমন অ্যান্ড লাইমসে থাকে। যে অ্যাসিটিক অ্যাসিড, এটা ভিনিগার। আচ্ছা, সালফিউরিক অ্যাসিডকে কী বলা হয়? সবাই রাজা বলা হয়, এবং এর নাম হচ্ছে অয়েল অফ ভিট্রিয়ল। ওকে, নেক্সট। হুইচ অফ দ্য ফলোয়িং সিটিজ ইজ নোন অ্যাজ দ্য কুইন অফ আরবিয়ান সি। আরব সাগরের রানী বলা হয় কাকে? না কোচিকে বলা হয় আরব সাগরের রানী। কোচি কোথাকার জায়গা বা কোথাকার হচ্ছে একটা শহর? কোচি হচ্ছে কেরলের একটা শহর, কেরল।
কেরল রাজ্যে একটা শহর। পোর্ট ব্লেয়ার কোথায় অবস্থিত? আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে, আন্দামান। আচ্ছা, বিশাখাপত্তনম কোথায় অবস্থিত? অন্ধ্রপ্রদেশ। মুম্বাই, এটা মহারাষ্ট্রে। ওকে, নেক্সট। ড্যাশ ওয়াজ দ্য ফার্স্ট ব্যাঙ্ক দ্যাট ওয়াজ এস্টাবলিশড ইন ইন্ডিয়া ইন 1770? 1770 সালে কোন ব্যাঙ্কটা তৈরি হয়েছিল, প্রতিষ্ঠা হয়েছিল? সেটা হচ্ছে ব্যাঙ্ক অফ হিন্দুস্তান। এটা সব থেকে প্রাচীনতম ব্যাঙ্ক। ওকে, ব্যাঙ্ক অফ হিন্দুস্তান। এবার দেখো যে বাকি ব্যাঙ্কগুলো রয়েছে, এসবিআই, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কবে প্রস্তুত হয়েছে বা কবে তৈরি হয়েছে? এসবিআই, এসবিআই তৈরি হচ্ছে 1 জুলাই 1955। যদিও এটা আগে একটা নাম ছিল, প্রথম যেটা নাম ছিল সেটা হচ্ছে ইম্পেরিয়াল ব্যাঙ্ক। ইম্পেরিয়াল ব্যাঙ্ক, যেটা তৈরি হচ্ছে 1921 সালে। এই ইম্পেরিয়াল ব্যাঙ্কই কিন্তু পরবর্তীকালে নাম চেঞ্জ করা হয়ে যাচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। কবে নাম চেঞ্জ করছে? 1955 সালে, এবং নাম হচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ক্লিয়ার? এবার দেখো ইন্ডিয়ান ব্যাঙ্ক। ইন্ডিয়ান ব্যাঙ্ক কবে তৈরি হয়েছে? ইন্ডিয়ান ব্যাঙ্ক তৈরি হয়েছে 1907 সালে, 1907, 1907 মানে যে বছর টিস্কো তৈরি হয়েছে, টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি। 1907 সালে তৈরি হয়েছিল টিস্কো। তাহলে টিস্কো যে বছর তৈরি হচ্ছে সে বছরই ইন্ডিয়ান ব্যাঙ্কও তৈরি হচ্ছে। আচ্ছা, ব্যাঙ্ক অফ বরোদা। ব্যাঙ্ক অফ বরোদা কবে হচ্ছে? 1908 সালে। ব্যাঙ্ক অফ বরোদা 1908 সালে। আচ্ছা বলো তো 1908 সালে ঐতিহাসিক কী ঘটনা ঘটেছিল? না, সেটা হচ্ছে ক্ষুদিরাম বোসের ফাঁসি হয়েছিল 1908 সালে। ক্লিয়ার? এইভাবে আমাদের কিন্তু সালগুলোর সঙ্গে একটা সংযোগ করে চলতে হবে, যাতে আমাদের সাল মনে রাখতে পারি। সাল আমরা প্রত্যেকেই প্রায় ভুলে যাই। এইভাবে বিভিন্ন জায়গার সঙ্গে ম্যাচ করে আমাদের সালগুলো মনে রাখার চেষ্টা করতে হবে। নেক্সট। হুইচ অফ দ্য ফলোয়িং সাইটস ইজ নট এ পার্ট অফ দ্য ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন? সিন্ধু সভ্যতার অংশ নয় কোনটা? সেটা হচ্ছে উরুক, URUK, উরুক। উরুক হচ্ছে সিন্ধু সভ্যতার অংশ নয়। তাহলে উরুক কোথাকার অংশ জানতে হবে তো? উরুক হচ্ছে সুমেরীয় সভ্যতার অংশ। এটা কোথাকার? সুমেরীয়, সুমেরীয় সভ্যতার অংশ। ওকে, সুমেরীয় সভ্যতা। বাকি দেখো তিনটে, লোথাল, মহেঞ্জোদারো, হরপ্পা, এগুলো সবই হচ্ছে হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতার অংশ। এখন যখন এটা আমরা পড়ছি, এখানে আমাদের কয়েকটা জিনিস জেনে রাখা ভালো। সেটা যেমন ধরো এই যে উরুক, উরুক কোন নদীর তীরে অবস্থিত? সেটা হচ্ছে ইউফ্রেটিস নদীর তীরে। ইউফ্রেটিস নদীর তীরে। ঠিক আছে। হরপ্পা কোথায়? রাভি নদীর তীরে, রাভি নদী। মহেঞ্জোদারো কোথায়? সিন্ধু নদীর তীরে, সিন্ধু নদীর তীরে। আর লোথাল কোথায়? লোথাল হচ্ছে ভাগোভা নদীর তীরে, ভাগোভা। ওকে, এই হচ্ছে চারটে শহর, চারটে গুরুত্বপূর্ণ সাইটস, অ্যানসিয়েন্ট সাইট, চারটে জায়গা অবস্থিত। আর হরপ্পা কী আবিষ্কার করেছে আমরা জানি। হরপ্পা আবিষ্কার করেছে দয়ারাম সাহানি 1921 সালে। আর মহেঞ্জোদারো আবিষ্কার করেছেন রাখাল দাস বন্দ্যোপাধ্যায় 1922 সালে। এটা আমরা জানি, আগে আলোচনা হয়েছে। লোথালটা কী আবিষ্কার করেছে? সেটা হচ্ছে লোথাল আবিষ্কার করেছেন আর রাও। আর রাও আবিষ্কার করেন কত সালে করেন? 1953 সালে। তাহলে লোথাল আবিষ্কার হচ্ছে 1953 সালে, হরপ্পা আবিষ্কার হচ্ছে 1921 সালে, আর মহেঞ্জোদারো 1922 সালে। ওকে, ক্লিয়ার? নেক্সট। দ্য বডি গ্ল্যান্ড হুইচ হ্যাংস বাই এ থিন স্টাল্ক ফ্রম হাইপোথ্যালামাস ইজ কল্ড দ্য মাস্টার গ্ল্যান্ড অফ দ্য হিউম্যান। মানব শরীরের মাস্টার গ্ল্যান্ড মানে একদম হেড যাকে বলা হচ্ছে, তাকে কে? সেটা কোন গ্রন্থি? সেটা হচ্ছে পিটুইটারি গ্রন্থি। ক্লিয়ার? পিটুইটারি গ্রন্থি বা পিটুইটারি গ্ল্যান্ড। ওকে, এটা কি? এটা একটা ছোট্ট গ্রন্থি। কোথায় থাকে? সেলা টর্সিকাতে অবস্থান করে। কোথায় থাকে? না সেলা টর্সিকাতে। ওকে, আচ্ছা। প্যাঙ্ক্রিয়াস, অগ্নাশয়, এটা কি? না এটা, এর কাজ কি? এর কাজ হচ্ছে রক্তের শর্করা, মানে ইনসুলিন এখান থেকে ক্ষরণ হয়, রক্তের শর্করাকে নিয়ন্ত্রণ করে, রক্তের শর্করা নিয়ন্ত্রণ করে। ওকে,
আচ্ছা, অ্যাড্রিনাল, অ্যাড্রিনাল গ্রন্থি থেকে কী হয় না, এই অ্যাড্রিনাল গ্রন্থি কোথায় অবস্থিত সেটা জেনে নিই একটুখানি। সেটা হচ্ছে কিডনির ওপরে অবস্থান করে। অ্যাড্রিনাল গ্রন্থি কিডনির উপরে অবস্থান করে, কিডনির ওপরে অবস্থান করে। এটা দুটো হয়, দুটো কিডনির ওপরে দুটি। ওকে, আর এর নাম একটা আছে, অ্যাড্রিনাল গ্রন্থির আরেকটা নাম আছে, তার নাম হচ্ছে সুপ্রিরেনাল গ্ল্যান্ড। সুপ্রিরেনাল গ্ল্যান্ড। আর থাইরয়েড থেকে তো থাইরক্সিন হরমোন ক্ষরণ হয়, এটা আমরা জানি। ওকে, নেক্সট, হোয়েন ওয়াজ দ্য ন্যাশনাল রুরাল হেলথ মিশন? ন্যাশনাল রুরাল হেলথ মিশন কবে চালু হচ্ছে, কবে লঞ্চ করছে? ন্যাশনাল রুরাল হেলথ মিশন লঞ্চ করছে 12 এপ্রিল 2005। 2005 সালের 12 এপ্রিল এই মিশনটা লঞ্চ করে। ওকে, নেক্সট প্রশ্ন, হু অ্যামং দ্য ফলোয়িং গট ইলেক্টেড অ্যাজ দ্য হেড অফ দ্য স্টেট ফর 4 টাইমস? এই যে চারজন ব্যক্তির নাম দেওয়া আছে, এই চারজন ব্যক্তি প্রত্যেকেই হচ্ছেন রাশিয়ার রাষ্ট্রপতি। ওকে, এবার এদের মধ্যে সব থেকে বেশি দিন আছে, এরা প্রত্যেকে রাষ্ট্রপতি। সব থেকে বেশি দিন কে রয়েছেন? ভ্লাদিমির পুতিন। ইনি হচ্ছেন সব থেকে বেশি দিন রাষ্ট্রপতি রয়েছেন। কতবার? 5 বার। ওকে, সব থেকে বেশি 5 বার। যখন আমরা রাশিয়া পড়ছি, তাহলে রাশিয়ার দুটো জিনিস আমরা জেনে নিই। সেটা হচ্ছে রাশিয়ার মুদ্রা, এরা প্রত্যেকে কে বললাম একটু আগে, প্রত্যেকে হচ্ছে রাশিয়ান প্রেসিডেন্ট। ওকে, আচ্ছা, রাশিয়ার মুদ্রা, রাশিয়ার মুদ্রার নাম কি? রাশিয়ার মুদ্রার নাম হচ্ছে রুবেল। আর রাজধানী কি? রাশিয়ার রাজধানী কি? মস্কো। ওকে, নেক্সট প্রশ্ন, ড্যাশ ওয়াজ দ্য ফার্স্ট প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস? ভারতের ন্যাশনাল কংগ্রেসের শেষ প্রেসিডেন্ট কে? কে তিনি হচ্ছেন উমেশচন্দ্র ব্যানার্জি। উমেশচন্দ্র ব্যানার্জি। এখন জাতীয় কংগ্রেস যখনই আমরা পড়ছি, তখন আমাদের এখান থেকে বেশ কিছু প্রশ্ন আসতে পারে, সেটা টুকটাক কয়েকটা জিনিস জেনে নিই। যেমন ধরো, আমাদের ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, এই জাতীয় কংগ্রেস কবে তৈরি হচ্ছে, এস্টাবলিশ করছে কবে? 1885, 1885 সালে এটা প্রতিষ্ঠা করছে। হয়ে গেল। এরপর এই যে জাতীয় কংগ্রেস কে প্রতিষ্ঠা করেন, প্রতিষ্ঠাতাকে, প্রতিষ্ঠাতাটাকে? তিনি হচ্ছেন অ্যালেন অক্টোভিয়ান হিউম। অ্যালেন অক্টোভিয়ান হিউম, HUME। অ্যালেন অক্টোভিয়ান হিউম, যিনি হচ্ছেন জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা। প্রথম সভাপতি যিনি হচ্ছেন, প্রেসিডেন্ট হচ্ছেন, তিনি হচ্ছেন উমেশচন্দ্র ব্যানার্জি। আর এর প্রথম অধিবেশন কথা বসেছিল, প্রথম অধিবেশন সেটা হচ্ছে গোকুলদাস তেজপাল কলেজ। গোকুলদাস তেজপাল কলেজ। আর প্রাথমিক স্টেজে এর সদস্য ছিল, প্রথম স্টেজে এদের সদস্য সংখ্যা ছিল 72 জন। ওকে, লাস্ট কোশ্চেন, হুইচ অফ দ্য ফিল্মস ওয়াজ নট নমিনেটেড ফর অ্যান অস্কার? এই ছবিগুলোর মধ্যে কোন সিনেমাটা অস্কারের জন্য নমিনেশন পায়নি? কোন সিনেমাটা অস্কারের জন্য নমিনেশন পায়নি? ওকে, এই প্রশ্নটার উত্তর কী হবে? এই প্রশ্নটার উত্তর কী হবে এটা তোমরা কমেন্ট বক্সে লিখবে। আমি নেক্সট দিন এই প্রশ্নটা দিয়েই শুরু করব। ওকে, চলো, আগামীকাল দেখা হচ্ছে নতুন একটা এপিসোডে।